হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভ্যান্ট ট্রাভার্স। আমরা এবারে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও সিরিজ নিয়ে এসেছি। ভারতবর্ষে দুটো কোল্ড ডেজার্ট রয়েছে, একটি লে লাদাখ, যেখানে আমাদের এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না, পরবর্তীকালে গেলে অবশ্যই সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এবং দ্বিতীয়টি হলো আমাদের এবারের গন্তব্য স্পিতি ভ্যালি। এই স্পিতি ভ্যালি ভ্রমণ আমরা সম্পন্ন করছি 9 রাত্রি এবং 10 দিনে। এই সম্পূর্ণ ভ্রমণকালে আমরা এই স্পটগুলোতে কী করে পৌঁছচ্ছি, কোথায় থাকছি, লোকাল সাইট সিন কী আছে, স্থানীয় মানুষদের জীবনযাত্রা কী আছে, স্থানীয় খাবার দাবার কীরকম, এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিও সিরিজে। অবশ্যই এত বড় ভ্রমণ একটি ভিডিওতে তো করা সম্ভব নয়, তাই আমরা আমাদের গন্তব্য অনুযায়ী এই ভিডিও সিরিজটাকে কয়েকটি আলাদা আলাদা ভিডিও বা এপিসোডসে ভাগ করব। তো এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ফটাফট করে ফেলুন এবং বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আমরা এই ভিডিও সিরিজের যে কোনো ভিডিও আপলোড করলে সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো আসুন আমরা আমাদের যাত্রা শুরু করি। এবং আজ প্রথম ভিডিও এই ভিডিও সিরিজের, আমরা মুম্বাই থেকে রওনা হয়ে পৌঁছচ্ছি সিমলা। তো আসুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আমাদের যাত্রা শুরু হয়েছিল 2025 সালের 25শে এপ্রিল। আমরা মুম্বাইতে আমাদের বাড়ি থেকে একটা ক্যাব বুক করেছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 এর উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। গুগল ম্যাপস দেখাচ্ছিল সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। রাতের মুম্বাইয়ের রাস্তা তুলনামূলকভাবে ফাঁকাই থাকে, তাই আশা করেছিলাম সময়ের মধ্যে পৌঁছে যাব। যেমন ভাবা তেমন কাজ। আমরা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে গেলাম মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ঝলমলে টার্মিনাল 2তে। গাড়ি থেকে নেমে লাগেজ ট্রলিতে চাপিয়ে আমরা এগিয়ে গেলাম ভেতরে। এয়ারপোর্টে ঢোকার পর প্রথমেই আমাদের কাজ ছিল লাগেজ ড্রপ করা আর বোর্ডিং পাস সংগ্রহ করা। কাউন্টারে গিয়ে সহজেই সেই কাজগুলো সেরে ফেললাম। হাতে বোর্ডিং পাস আসতেই যেন মনে হলো যে হ্যাঁ, যাত্রাটা এবার সত্যিই শুরু হলো। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, বিশেষ করে এই টার্মিনাল 2, শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্টগুলির মধ্যে একটি। এটি ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। গত বছরই প্রায় 5,28,00,000 যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করেছেন। ভাবা যায়, স্বপ্নের শহর মুম্বাইকে এই এয়ারপোর্টই জুড়ে রেখেছে গোটা বিশ্বের সাথে। আমাদের ফ্লাইট ছিল ভোর 3টের সময়। এটা ছিল একটা ওয়ান স্টপ ফ্লাইট, মানে মুম্বাই থেকে প্রথমে নতুন দিল্লি আর তারপর সেখান থেকে চণ্ডীগড়। আমরা সময় মতো বিমানে উঠে পড়লাম। রাতের ফ্লাইট হলেও উত্তেজনায় চোখে ঘুম ছিল না কারোরই। লক্ষ্য করলাম ইন্ডিগোর এপ্রিল মাসের ম্যাগাজিনে ট্রাভেল সেকশনের প্রচ্ছদটাও কিন্তু স্পিতি ভ্যালির ওপরেই। দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। ইন্ডিগোর তরফ থেকে পিহুকে একটা জুনিয়র ক্যাপ্টেনের নোট দেওয়ায় পিহুও বেজায় খুশি। ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম নতুন দিল্লি বিমানবন্দরে। নতুন দিল্লি বিমানবন্দরে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হয়। মুম্বাই থেকে দিল্লিগামী বিমানটি আমাদের নামায় টার্মিনাল 1-এ, মানে যেটা দিল্লির ডোমেস্টিক এয়ারপোর্ট। কিন্তু সেখান থেকে আমাদের চণ্ডীগড়ের যে বিমান ছিল সেটা ছিল টার্মিনাল 3 থেকে, মানে যেটা দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার এই দুটো টার্মিনালের মধ্যে দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। মানে হেঁটে যাওয়ার তো প্রশ্নই নেই, বাইরে বেরিয়ে ট্যাক্সি করার প্রয়োজন পড়ে। কিন্তু এখানে বিমানবন্দরের তরফ থেকে একটি বিশেষ পরিষেবা রয়েছে, সেটা হলো শাটল বাস। দিল্লির ডোমেস্টিক এয়ারপোর্টের মানে টার্মিনাল 1-এর গেট বি দিয়ে বেরোলেই সামনেই পড়ে বাস ওয়েটিং লাউঞ্জ। সেই লাউঞ্জের মধ্যে আমাদের কানেক্টিং ফ্লাইটের বোর্ডিং পাস নিয়ে গিয়ে হাজির হই এবং সেখান থেকে ওরা একটা রিসিট কেটে দিয়ে দেয়।
যে রিসিটটা বাসের মধ্যে কন্ডাক্টরকে দেখালে তিনি কোনো রকম টিকিট কাটেন না। যদি এই রিসিটটা কালেক্ট করা না হয় বাস ওয়েটিং লাউঞ্জ থেকে, তাহলে কিন্তু বাসের কন্ডাক্টর মাথাপিছু 50 টাকা করে নিয়ে থাকেন। প্রত্যেক 15 থেকে 20 মিনিট ছাড়া ছাড়া রয়েছে শাটল বাস সার্ভিস। আমরা ওই ভোর 6টার সময়ও মিনিট 10 দাঁড়াবার সাথে সাথে পেয়ে যাই বাস সার্ভিস, খুবই ভালো। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন সেরে আমরা পৌঁছে যাই প্রাতরাশ করতে। ফ্লাইটের জানালা দিয়ে বাইরে উঁকি মেরে পাহাড় দর্শন করে মনটা বেশ খুশিতে নেচে ওঠে। চেক করে দেখলাম সেই মুহূর্তে চণ্ডীগড়ের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা স্পিতি ভ্যালি ভ্রমণের জন্যে চণ্ডীগড় থেকে একটা ইনোভা ক্রিস্টা আগে থেকেই হায়ার করে রেখেছিলাম, যার চালক সুনীলজি যথাসময়ে আমাদের জন্য এয়ারপোর্টে এসে হাজির হয়ে যান। সুনীলজির ফোন নাম্বার নিচে দেওয়া রইল। আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের ড্রাইভার সুনীলজি চলে এসছেন। গাড়িতে মাল লোড করা হচ্ছে, আর প্রায় 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এখান থেকে রওনা হব। এবার শুরু হলো চণ্ডীগড়ের রাস্তা ধরে আমাদের যাত্রা। চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সিমলায় আমাদের হোটেলের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। সময় লাগা উচিত 4 থেকে 4.5 ঘন্টা। চণ্ডীগড় ভারতের প্রথম পরিকল্পিত শহর, যার নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি লে কর্বুসিয়ার। শহরের রাস্তাঘাট বেশ চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা। গাড়ির জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। চণ্ডীগড়ে দেখার মতো অনেক জায়গা আছে, যেমন বিখ্যাত রক গার্ডেন, যা তৈরি হয়েছিল বাতিল জিনিসপত্র দিয়ে, মনোরম সুখনা লেক, যেখানে বোটিং করা যায়, আর আছে জাকির হুসেন রোজ গার্ডেন, যেখানে হাজারো রকমের গোলাপ ফোটে। রাস্তায় বেশ কিছু জায়গায় ট্রাফিক জ্যাম পেলাম। আচ্ছা, আমরা এখন এই NH5-এর ওপরেই একটা জায়গায় খাবার জন্য ব্রেক নিয়েছি। এটার নাম হচ্ছে টেম্পোরাল দ্য ক্যাফে। এটা একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো এখানে আলু পরোটা, ছোলে ভটুরে, চা মোটামুটি খারাপ না, ফর আ ব্রেক ঠিকই আছে। আর এখান থেকে এখনও 65 কিলোমিটার্স বাকি সিমলা যাওয়ার, তো সময় লাগবে প্রায় আরও 2 ঘন্টা। পেট পুড়ে ব্রেকফাস্ট সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার গন্তব্য সিমলা। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল। পথের দৃশ্য অসাধারণ, পাইন গাছের সারি আর দূরে পাহাড়ের আবঝা ছবি। মনটা একদম তরতাজা হয়ে গেল। সুনীলজি আমাদের জানান যে আমাদের এই রাস্তায় একটি দোকান পড়বে যেখানে খুব ভালো বেসনের বরফি পাওয়া যায়। কান্দাঘাট নামক জায়গায় লক্ষ্মণজি সুইটস নামের এক দোকানের সামনে উনি গাড়ি থামান এবং সেখান থেকে আমরা কিনি ড্রাই ফ্রুটস দেওয়া বেসন কি বরফি। যারা এই পথ দিয়ে যাবেন তারা এই বেসনের বরফি অবশ্যই একবার টেস্ট করবেন। দেশি ঘিয়ের এই বরফির স্বাদই আলাদা। 1 কিলো বরফির দাম 250 টাকা। আর কিছুটা যাত্রা করে আমরা পৌঁছে গেলাম আমাদের সিমলার হোটেল কাপিলে। হোটেলে পৌঁছে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা সবাই রুমে প্রবেশ করি। আমরা 3টের সময় হোটেল কাপিলে এসে পৌঁছলাম। আমরা নিয়েছি সুপার ডিলাক্স রুম উইথ ভ্যালি ভিউ। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্দা সরালে ভিউটাও বেশ সুন্দর। হোটেলে যা জিজ্ঞেস করলাম রিসেপশনে, ওরা বললো যে এখান থেকে মল রোড পায়ে হেঁটে 700-800 মিটার মতো। তো এখন সারা রাত ধরে আমাদের সেরকম ঘুম হয়নি, তো সবাই আমরা এখন এই হোটেলে পৌঁছে বেশ একটা লম্বা জার্নির পর সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছি। সিমলা যখন এসছি তখন মল রোড তো একটা মাস্ট ভিজিট। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে মল রোড যাওয়া। সিমলা, যাকে পাহাড়ের রানী বলা হয়, তার একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ব্রিটিশ আমলে এটি ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। এর ভৌগোলিক অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহর তার মনোরম জলবায়ু, পাইন ওক দেওদার গাছে ঢাকা পাহাড় আর ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শান্তি এনে দেয়। ভারতের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন এটি।
হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম সিমলার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক ক্রাইস্ট চার্চের সামনে। বিকেলবেলাতে এখন আমরা ক্রাইস্ট চার্চের সামনে ঘুরছি, আর ম্যাল রোডটা খুব জমজমাট এবং খুব ভালোভাবে এনজয় করছি। এই চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। এর নিওগথিক স্থাপত্য শৈলী সত্যিই দেখার মতো। ভিতরে সুন্দর স্টেইন গ্লাসের কাজ রয়েছে, তবে চার্চটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর উঁচু ক্লক টাওয়ার, যা সিমলার স্কাইলাইনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ক্রাইস্ট চার্চের পাশেই রয়েছে সিমলার আর এক বিখ্যাত জায়গা লক্কর বাজার। নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। লক্কর মানে কাঠ, আর এই বাজারটি মূলত কাঠের তৈরি জিনিসপত্রের জন্য বিখ্যাত। এখানে সারি সারি দোকানে সুন্দর কাঠের কাজ করা নানান সুভেনিয়ার, খেলনা, ঘর সাজানোর জিনিস বিক্রি হয়। এছাড়াও উলের পোশাক, হিমাচলের টুপি, শাল ইত্যাদিও পাওয়া যায়। বাজারটা বেশ প্রাণবন্ত। আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম, টুকটাক কেনাকাটাও করলাম। যারা সিমলায় আসেন তারা এখান থেকে প্রিয়জনদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যান। এরপর লক্কর বাজারের মধ্যেই একটি দোকানে প্রবেশ করলাম সন্ধেবেলা চায়ের খোঁজে। সন্ধেবেলা একদম মস্ত নাস্তা। রাতের অন্ধকারে ক্রাইস্ট চার্চটা বেশ সুন্দর লাগছিল। সিমলায় সন্ধেবেলার তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। আরও বেশ কিছুক্ষণ মল রোডে ঘোরাঘুরি করে আমরা এগোলাম ডিনার করতে, আর হাজির হলাম অলিউড রেস্টুরেন্টে। মল রোডের ওপরেই অবস্থিত এই রেস্টুরেন্ট। সুসজ্জিত রেস্তোরাঁয় সুস্বাদু ডিনার সেরে রওনা হলাম হোটেলের দিকে। পাহাড়ের ঢালে সিমলা শহরের আলোগুলো দেখে মনে হলো আকাশের তারারা যেন নিচে নেমে এসেছে। সারাদিনের ক্লান্তি আর পরের দিন এক নতুন গন্তব্যে যাবার উত্তেজনায় হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে আমরা তাড়াতাড়ি প্রাতরাশ সেরে নিই, কারণ আজ আমাদের এক দীর্ঘ যাত্রা করতে হবে। জানলা দিয়ে বাইরে দেখে বুঝলাম যে ওয়েদার খুব ভালো, একেবারে নীল আকাশ। সিমলায় আমাদের ওয়ান নাইট স্টে এখানেই শেষ হলো। আমরা এই হোটেল কপিল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের রিভিউ হোটেল কপিলের খুবই ভালো, খুব ভালো লেগেছে। এখানকার লোকেশনটাও খুব সুন্দর, মানে জানলা দিয়ে সামনেই পুরো ভ্যালি ভিউ। রুমগুলো সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাফেরাও খুব হেল্পিং। যখনই যেটা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে সেটাকে মানে সার্ভ করার জন্য চেষ্টা করেন। তো সেটা খুবই ভালো লেগেছে। আর এখান থেকে মল রোডও হেঁটে মিনিট 10 সময় লাগে। তো সেদিক থেকেও এটা মানে ভালো লোকেশন হোটেল কপিলের। তো যারা সিমলা আসছেন তারা অবশ্যই হোটেল কপিলে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিও সিরিজে আরও ইন্টারেস্টিং সমস্ত ভিডিওস আসতে চলেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আমাদের কোনো ইমপ্রুভমেন্ট এরিয়াস থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো আমরা এখানেই আমাদের এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মুম্বাই থেকে সিমলা পর্যন্ত যাত্রার প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। সিমলা থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু হবে খুব শীঘ্রই। স্পিতি ভ্যালির রোমাঞ্চকর পথ অপেক্ষা করছে আমাদের জন্যে। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চারপাশ পরিচ্ছন্ন রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।